আপিল নিষ্পত্তির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে উত্তাপ। লতিফ সিদ্দিকীর টিকে গেলেও বাতিল হলো বিএনপির দুজনের মনোনয়ন। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ফখরুলের। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমিরের নেতৃত্বে যমুনায় জামাতের প্রতিনিধি দল। কালকের মধ্যেই ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসনের সিদ্ধান্ত। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়ে আবেগ আপ্লুত তারেক রহমান বললেন, নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোকগাথা চলতেই থাকবে। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। লর্ড দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। A lot of things need to be done again, keeping in mind that the world is not just for men to succeed, it's for women. So we have to put ourselves forward. প্রথমবারের মতো কোনো আয়োজনে বক্তব্য রাখলেন তারেক রহমানের কন্যা জায়মা। নারী অধিকার নিশ্চিতে পুরুষের ভূমিকায় জোর। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল নিষ্পত্তির কার্যক্রম। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে উত্তপ্ত আগারগাঁও ইসি চত্বর। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় বাতিল হয়েছে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন। বাতিল হয়েছে চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতাও। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বার সুযোগ বহাল থাকছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিন আজ। গত 8 দিনে 4 শতাধিক প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন। বাকিদের ভাগ্য নির্ধারণ হয়েছে এদিন। নতুন ও অপেক্ষমান আবেদনের শুনানি শেষে হাসি মুখে ফিরেছেন কেউ কেউ, আবার গোমরা মুখে পরবর্তী লড়াইয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাতিল প্রার্থীরা। নির্বাচন সম্পর্কে মানসিক জানার একটা কেমন অনীহা কাজ করছে। সমর্থক লিস্টের কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, এই কারণে পরবর্তীতে আমরা এফিডেভিট দেই এবং সেইটা হচ্ছে যে কমিশনে অ্যালাউ করেন। প্রার্থীদের আবেদন বহাল ও বাতিলে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে ইসি। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে বাতিল হওয়া চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ফিরে পেয়েছেন মনোনয়ন। টাঙ্গাইল 4 আসনে মনোনয়ন বৈধ ছিল স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর। তবে নিষিদ্ধ দলের নেতা হিসেবে মনোনয়ন বাতিলের আবেদন জানায় প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী। শুনানিতে নির্বাচন কমিশনার বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নয়। এ নিয়ে বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামার সুযোগ পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার দিতে পারেন। যখন প্রচারণার সময় আসবে প্রতীক বরাদ্দের পরে, তখন সবাই প্রচারণা করবে, অন্যথায় সবাইকে সমান সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। যে আমার প্রতি একটি অনীহা করা হয়েছে, আমি সুবিচার পাইনি, আমি আমার প্রার্থিতা বৈধনের জন্য আমি অনশনে বসে যাব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে যেতে চাই আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তানভীর, এখন আর ঠিক কয়টি আপিল শুনানি নিষ্পত্তি বাকি আছে সেটি একটু জানতে চাই, এবং সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেই খবরের বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, আপিল শুনানি বাকি আসলে খুব বেশি সংখ্যক শুনানি নিষ্পত্তির জন্য বাকি নেই, তবে ঠিক সঠিক সংখ্যাটি কত সেটি এখনো জানা সম্ভব হচ্ছে না এই কারণে যে আসলে যখনই আসলে বিরতি দেওয়া হচ্ছে খুব অল্প বিরতি দেওয়া হচ্ছে, এবং এই বিরতির সময় আসলে আমরা দেখেছি যে যারা ডাটা এন্ট্রি অপারেটররা থাকেন তাদের কাছ থেকে আমরা মূলত তথ্যটি সংগ্রহ করি, তারাও আসলে বিরতি নিচ্ছেন। তার ফলে যখন আসলে বিরতিটি হচ্ছে তখন আসলে সব ধরনের কার্যক্রমই বন্ধ থাকছে। তবে আজও বেশ কিছুটা সময় লাগতে পারে। আমরা দেখেছি যে গতকালকে সকাল 10টায় শুরু হয়ে রাত 8টা থেকে 8:30 বেজে যায় সেই আপিল শুনানি সেদিনেরটি নিষ্পত্তি হতে, অষ্টম দিনে আমরা যেটি দেখেছি। এরপর আমরা আজকে যেটি দেখলাম যে আজকেও কিন্তু আসলে ঠিক সেরকম সময় লাগছে। আজকে 10টার সময় শুরু হয়েছে এবং 10টার সময় শুরু হওয়ার পর আমরা দেখেছি এরপর আসলে বেশ কিছু আপিল হয়ে গেছে, এখনও আরও কিছু বাকি আছে। এর মধ্যে আসরের নামাজের বিরতি গিয়েছে, মাগরিবের নামাজের বিরতি গিয়েছে, তবে তারপর আসলে এই যে শুনানি কার্যক্রমটা কিন্তু শেষ হয়নি। এবং আরেকটি বিষয় হচ্ছে আজকের শুনানি কার্যক্রমে বেশ কিছু অপেক্ষমান আপিল আছে এবং বেশ কিছু দ্বৈত নাগরিকত্ব নিয়ে বেশ কিছু আপিল শুনানি থাকছে। আমরা দেখেছি যে আসলে প্রার্থীদের মধ্যে আসলে কি ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আবার অনেকে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ সারেন্ডার করে তারা হচ্ছে পরবর্তীতে নিজেদের প্রার্থিতাকে বহাল করেছেন। এবং আমরা অনেকে দেখেছি যে প্রার্থীদের মধ্যে অনেকেই কিন্তু আসলে তারা কমিশনের যে সিদ্ধান্ত, কমিশন যে বিধিবিধান মোতাবেক, আইন মোতাবেক যে সিদ্ধান্তটি দিয়েছেন, আমরা দেখেছি অনেক প্রার্থী বা প্রার্থীর আইনজীবীরা কিন্তু সেই সিদ্ধান্তটিকে সহজভাবে নিতে পারেননি। এবং সেখানেও আসলে আমরা দেখেছি যে ছোট ছোট কিছু হট্টগোলের সৃষ্টি হয়েছিল শুনানি কক্ষে। তবে এটি ছাড়াও বলা যায় যে সর্বশেষ আমরা দেখেছি যে ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টু, তার বিরুদ্ধে তার যে মনোনয়নপত্রের বৈধতা সেটির বিরুদ্ধে তার যে প্রার্থিতা, সে প্রার্থীদের বিরুদ্ধে জামাতের একজন প্রার্থী আপিল করেন, তবে সেই আপিলটিকে নামঞ্জুর করে দিয়ে আব্দুল আওয়াল মিন্টুর বৈধতাকে বহাল করা হয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসন্ন জাতীয় নির্বাচনে একটি দলকে জেতানোর জন্য কমিশনের কর্মকর্তারা ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। সিইসির সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে জানিয়েছেন অভিযোগ। এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা, দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান। 3 দফা দাবিতে বেলা 11:30টার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা। এই সময় ব্যালট পেপারে অনিয়ম, ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা। বলেন, দেশের ক্রান্তি লগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল। প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। সুতরাং নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতিবিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি। এই অবস্থায় বিকেল 5টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে পৌঁছায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। পরে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্বাচন কমিশন ভবনে ঢোকেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যা 6:17 যমুনায় প্রবেশ করেন জামায়াতে আমির। এ সময় তার সাথে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এর কিছুক্ষণ আগে আরেকটি গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা। দর্শক, এই মুহূর্তে যেতে চাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং খবরাখবর। ফয়সাল, জামাতের প্রতিনিধি দল কি এখনও ভেতরে রয়েছে কিনা এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়ে সবশেষ কি হালনাগাদ তথ্য আপনার কাছে রয়েছে এবং সেখানে ঠিক কী ধরনের বিষয়ে আলোচনা হতে পারে বলে আপনি ধারণা করছেন বা সেখানে পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন? রেজা, এখনও বৈঠকটি চলমান রয়েছে। জামায়াতের যে 4 জন প্রতিনিধিরা প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়, সেটি এখনও চলমান রয়েছে। যে আমরা যতদূর জানতে পেরেছি, সেখানে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বেই মূলত সেখানে তাদের যে 4 সদস্যের প্রতিনিধি দল সেটি প্রবেশ করেছে। মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি কিংবা ধারণা করছি। সেখানে যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জামায়াতের পক্ষ থেকে কিন্তু চরম উদ্বেগ তারা প্রকাশ করে আসছেন গত কিছুদিন ধরেই। সেই জায়গায় সেই বিষয়টি নিয়ে তারা গত পরশু তারা ইসিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও তারা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আচরণ নিয়েও তারা সেদিন নির্বাচন কমিশনে গিয়ে অনেকটা শঙ্কা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কি হবে না। তো সেসব বিষয়ে হয়তো আজকে ধারণা করা হচ্ছে যে নির্বাচন কমিশনকে জানানো বিষয়গুলোই তারা হয়তো আজকে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন এবং একটি আগামী নির্বাচন যাতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয় সে বিষয়ে হয়তো প্রধান উপদেষ্টাকে তাগিদ দিবেন কিংবা তাকে সেই বিষয়টা অবহিত করবেন। তো সেই সব বিষয় নিয়েই মূলত আলোচনা হচ্ছে। হয়তো বৈঠক শেষে এই বিষয়ে আমরা হয়তো বিস্তারিত সব কিছু জানতে পারবো বা জামায়াতের প্রতিনিধিরা যারা ভিতরে গেছেন তারাই মূলত কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা হচ্ছে সেই সব বিষয়গুলো হয়তো আলোচনা শেষে যখন জামায়াতের প্রতিনিধিরা আনুষ্ঠানিক ব্রিফ করবেন তখন সেই সময় জানা যাবে। রেজা, যে একদমই আনুষ্ঠানিক বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। আপনি থাকুন সেখানে। ফয়সাল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইসলামী আন্দোলনের জন্য রাখা 47 আসন নিয়ে আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত নেবে 10 দল। একথা জানিয়ে জামায়াতে ইসলামের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবা হচ্ছে। দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, 22 তারিখ ঢাকা থেকে 10 দলের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। জামায়াতের মুখপাত্র বলেন, ইসির সামনে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অবস্থান নিয়েছে, এতে যেন কোনোভাবে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, 10 দল প্রত্যাশা করে গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা নিশ্চিতের দাবিও জানিয়েছেন মাহবুব জুবায়ের। 10 দলের যে লিয়াজো কমিটি আছেন তারা আলোচনা করে যে প্রস্তাবটা রেডি করছেন সেটাই আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্তভাবে যে আসনগুলো আনডিসাইডেড ছিল সেটা আজকে অথবা কালকের মধ্যে আমরা জানাবো, যেহেতু 20 তারিখ হচ্ছে উইথড্রয়ালের শেষ তারিখ, তো এর মধ্যে সিদ্ধান্ত হবে, আপনারা জানবেন যথাসময়ে। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন, ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা আর শোকগাথা চলতেই থাকবে। যাদের আপসহীন লড়াই, যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন।
এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন। যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। আমার ভাইয়ের আসামিদেরকে দেখায়া বলছে যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার, ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। আপনারা চেয়ারম্যান কাউন্সিলরও হতে পারতেন না, ভোগ বিলাসিতা করতেছেন, প্রোটোকল নিচ্ছেন, কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন। 6টা সদস্য মিলে আমার একটা পরিবার, এই পরিবারটা নিয়ে আমি খুব কষ্টে জীবনযাপন করি। আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তারেক রহমান। পাশে থাকার আশ্বাস দেন পরিবারগুলোকে। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আর শোকসভা নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ আগামীতে রচনা করবে বিজয় গাথা। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে দর্শক সারিতে ভুক্তভোগী পরিবারের সাথে বসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেফতারির পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন, এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেছেন। মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 22 জানুয়ারি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, গত বছরের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফায়াজ সহ বেশ কয়েকজন। মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। একই ট্রাইব্যুনালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। পাশাপাশি গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত।
এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শুধু নীতি তৈরি করে নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়েই নারীর সম্ভাবনা নিশ্চিত করা যাবে। রাজধানীতে এক নীতি সংলাপে এমন মত দিয়েছেন প্রতিষ্ঠিত নারীরা। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান বলেন, নারী অধিকার কেবল নারীদের বিষয় নয়, এটি জাতীয় ও অর্থনৈতিক ইস্যু। নারীর অধিকার আদায়ে পুরুষদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী পুরুষ সবার জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক নীতি সংলাপ আলোচনায় উঠে আসে নারীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান প্রসঙ্গ। আমন্ত্রিত অতিথিরা জবাব দেন নারীদের বিভিন্ন প্রশ্নের। সংলাপে বক্তারা বলেন, শুধু বড় বড় পলিসি তৈরি নয়, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন। অ্যাক্সেস টু ফাইন্যান্সের সাথে আপনার স্কিলস ট্রেনিং, আপনার ইনপুটসের সাথে লিঙ্কেজ, আপনার মার্কেট কোথায় কোথায় হতে পারে, ইট ক্যান বি ডিজিটাল লিটারেসি। সো আমরা কোভিডের সময়ে সার্ভে করেছিলাম যে সমস্ত নারীরা, ক্ষুদ্র উদ্যোক্তা নারীরা, তারা তাদের ব্যবসা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন দেখেছি যে কোভিডের সময়েও যে সমস্ত প্রণোদনা কিংবা সহযোগিতা দেওয়া হয়েছে তারা অনেকেই জানেন না। ঢাকায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জায়মা রহমান। জলবায়ু পরিবর্তন নীতি তৈরিতে নারীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। This is how change becomes sustained. When men confront in our lives, in our homes, unconscious bias honestly and model their behavior through respect and action, they create space for women not just to survive but to thrive. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে। প্রত্যেক নাগরিকের জন্য রাষ্ট্রের উন্নয়নের সুফল নিশ্চিত করার তাগিদ দেন তিনি। লিবারালাইজেশন অফ দ্য কান্ট্রি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য কান্ট্রি, এই জায়গাটায় যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, we have to also address some targeted approach. এ সময় বক্তারা নারীদের সামনে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতার জন্য শতভাগ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দলীয় স্লোগান দিতে পারলেই এখন আর বিচারক হওয়া যাবে না। দুপুরে রাজধানীর সিডাপে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতার সুফল বয়ে আনে না। এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। বিচার বিভাগের স্বাধীনতা গত 54 বছরে এই নিয়ে আলোচনা আর গোল টেবিল বৈঠক কম হয়নি, কিন্তু বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন হতে পেরেছে? রোববার রাজধানীর সিরডাপে আবারও এক আলোচনা সভা, বিষয় বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন। এতে বক্তারা জানান, দেশে 43,000-এর বেশি মামলা বিচারাধীন। আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান 125। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া সবার পেছনে বাংলাদেশ। এজন্য রাজনৈতিক অপসংস্কৃতিকে দায় দেন তারা। আজকে যিনি নিয়োগ পাচ্ছেন তিনিও মনে করেন প্রধান বিচারপতি হবে, এবং এই প্রধান বিচারপতি হবার কম্পিটিশনে যত রকমের অপকর্মের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন থেকে 25 বছর যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয়, শুধু এই 46 লক্ষ মামলা করতেই 25 বছর লাগবে। তাহলে জাজ না বাড়িয়ে আপনি কিভাবে এই সমাধান করবেন? বিচারক একটা পলিটিক্যাল হুলিগানের মতো আচরণ করে, সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমার কি হবে? এই বিচারককে যদি আমি চিফ জাস্টিস বানাই, তাহলে বিচার বিভাগে বাকিদের বিচার প্রাপ্তির সম্ভাবনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বুঝতে হবে। যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। যতটুকু নিজের দলের একজন লোককে প্রধান বিচারপতি বানানো যায় বা দ্বিতীয় বিচারপতি বানানো যায় বা ওই
সারাউন্ডিং এর মধ্যে রাখা যায় যতটুকু চেষ্টা করে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, এই প্রথম বিচার বিভাগের স্বাধীনতার জন্য সব উদ্যোগ নেওয়া হয়েছে। আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় বিচার ব্যবস্থায় স্বাধীনতা আনবে। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতে আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। আসিফ নজরুল মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতার সুফল পুরোপুরি পেতে উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না। সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রধান বিচারপতির একক ক্ষমতা যে কোনো বেঞ্চ গঠন করছেন, ভেঙে দিচ্ছেন, এখানে একটু গণতন্ত্র আনা প্রয়োজন। কন্টেম্প মামলার একটা অদ্ভুত দিক হচ্ছে, যে অভিযোগকারী সেই বিচারক, যে অভিযোগকারী সেই যদি বিচারক হয়, তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে জানিয়ে আইন উপদেষ্টা দাবি করেন, অল্প সময়ে এত বেশি সংস্কার কখনো হয়নি। একটা জিনিস দেখবেন, অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বিকেল 5:30টার দিকে সদর উপজেলার ঘটককান্দা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি বাস রাজধানীর দিকে যাচ্ছিল। ঘটককান্দা এলাকায় পৌঁছালে ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনে ঐক্য আসন সমঝোতায় পাওয়া 30টি আসনের মধ্যে 27টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সহ পোস্টার পোস্ট করা হয়েছে। প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়েছে শাপলাকলি প্রতীকে। বাকি 3 আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত হওয়া এনসিপি প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনের সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও নোয়াখালী 6 আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব সহ 27টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বাংলাদেশের আকাশ ও মহাকাশ শক্তি বিষয়ক গবেষণা এবং নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ BCASPS। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে এক আয়োজনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি BCASPS এর ওয়েবসাইটের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল বলেন, আকাশ সীমা ও মহাকাশ সক্ষমতা নিশ্চিত করা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বিমান ও মহাকাশ শক্তি জাতীয় নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, একটি স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে BCASPS এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ক গবেষণা, বিশ্লেষণ এবং নীতি নির্ধারণে পরামর্শ দেবে। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটির সেন্টার থেকে ফের 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিত্যক্ত ভবনটি যেন হয়ে উঠেছে কিলিং জোন। এ নিয়ে গেল 6 মাসে ভবনটি থেকে উদ্ধার হলো 5টি মরদেহ। স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। সাভার মডেল থানার কাছেই পৌর কমিউনিটি সেন্টার। দীর্ঘদিন ধরেই স্থাপনাটি পরিত্যক্ত। রোববার এখানেই মেলে 2টি মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রবেশ করে ভবনটিতে। এ সময় পুরা মরদেহ দেখতে পেয়ে ফোন দেয় 999-এ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ 2টি নারীর বলে ধারণা করছে সিআইডি। 2টা পুরা মৃতদেহ আমরা এখানে পাইছি। পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। এখন থানা অফিসার পরবর্তীতে ব্যবস্থা নেবেন।
এর আগে গেল বছরের 19 ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গেল বছরের 11 অক্টোবর ও 29 আগস্ট আরও 2টি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়রা বলছেন, নজরদারি না থাকায় অপরাধীরা পরিত্যক্ত ভবনটিকে বেছে নিচ্ছে নিরাপদ কিলিং জোন হিসেবে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। সিসি ক্যামেরা লাগানো সত্ত্বেও এখানে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে যায়? বিগত দিনে 3টে লাশ পাওয়া গেছে। আমরা তো আসলে ভীত সংকুচিত যে আমরা কিভাবে এখানে চলাচল করবো। নিরিবিলি হিসেবে থাকে তো, তার জন্য এটা আসলে ঠিক করার প্রয়োজন সবারই। এইখানে এই রকম একটা ঘটনা খুবই ভয়ঙ্কর এবং আতঙ্কে আছে। আমরা চাই দ্রুত যারাই খুনি তাদের দ্রুত গ্রেপ্তার করা, শাস্তি দাবি জানাচ্ছি। অতীতের হত্যাকাণ্ড নিয়ে মুখ না খুললেও রোববার উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করার কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। 999-এর মাধ্যমে সংবাদ পাই আমাদের ডিটি অফিসারের মাধ্যমে যে এখানে দুইটা পোড়া দেহ আছে। আমরা এসে শনাক্ত করি যে 2টা পোড়া মরদেহ আছে। আমরা ফরেন্সিক বা বিশেষজ্ঞ টিম যারা আছে বিবিআই বা আদার্স ইউনিট তাদেরকে আমরা সবাইকে ইনফর্ম করেছি। 2 জনের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে ড্রামটি উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের খালে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশ খবর দেয় তারা। পরে ড্রামটি তীরে এনে খোলা হলে তার ভেতরে মরদেহ পাওয়া যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতের বাড়ি ভোলার চর ফ্যাশনে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবকের গলায় জুতার মালা ও সাউন্ড বক্স ঝুলিয়ে নাচতে বাধ্য করেছে স্থানীয়রা। সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় 3 ঘণ্টা ব্যাপী মারধর করা হয় তাকে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় নাচ থামলেই বেত্রাঘাত করা হয় তাকে। স্থানীয়রা জানায়, ছিনতাইয়ের সময় ধরে ফেলা হয় তাকে। এমন শাস্তির মাধ্যমে এলাকায় ছিনতাইয়ের ঘটনা কমে আসবে বলে দাবি জনগণের। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পলিসি প্রণয়ন জরুরি বলে মনে করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে মিরপুর সেনানিবাসে MIST-তে আয়োজিত এক সেমিনারে উপদেষ্টা বলেন, এআই ব্যবহার করে রাতারাতি কাউকে খারাপ বানানো বা রেজিম পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি করা সম্ভব। তাই এই ঝুঁকির মোকাবেলায় নীতি প্রণয়ন প্রয়োজন। অনুষ্ঠানে MIST-র কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ সহ অন্যান্য বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। এআই পলিসিটা আমাদের দেশের বিজ্ঞজন যারা আছে এবং পৃথিবীতে যারা বিজ্ঞজনেরা আছে, আমাদের ছেলেরা মেয়েরা যারা বাইরে আছে, তারা সকলে মিলে একত্রে বসে এই জায়গাটায় বাংলাদেশের জন্য একটা পলিসি নির্ধারণ করুক। আমরা এখানে আমরা স্বীকার করছি যে এআই এটা একটা কালচারাল অ্যাপ্লিকেশন আছে এবং কালচারাল ডমিনেশন আছে। গাজায় বোর্ড অব পিস গঠনকে কেন্দ্র করে টানাপোড়েন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কে। তেল আবিবের অভিযোগ, তাদের না জানিয়ে গঠন করা হয়েছে এই প্যানেল। আপত্তি সত্ত্বেও বোর্ডে রাখা হয়েছে তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। জানিয়েছে, ট্রাম্পের বোর্ড অব পিস ঘোষণা ইসরায়েলি নীতির সাথে সাংঘর্ষিক। নিরাপত্তা নিশ্চিত আর স্থায়ী শান্তি রক্ষার অজুহাতে গাজার উপর মোড়লগিরির লক্ষ্যে শুক্রবার বোর্ড অব পিস গঠন করে যুক্তরাষ্ট্র। বলা হয়, ফিলিস্তিনিদের নিয়ে গঠিত টেকনোক্র্যাট প্রশাসনের তদারকি করবে তারা।
বোর্ডের নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী সদস্য হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পাশাপাশি রয়েছেন বিতর্কিত চরিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। যুক্ত হচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের কূটনীতিক আলী আল থাওয়াদি। এমনকি আমন্ত্রণ জানানো হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকেও। ইসরায়েলের সব অপকর্মের সহযোগী হয়ে থাকলেও বোর্ড অব পিস গঠন নিয়ে তাদের কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য জানিয়ে মিত্রের আচরণে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। প্যানেলে ইসরায়েলের কেউ না থাকলেও রাখা হয়েছে তুরস্ক আর কাতারের প্রতিনিধি, যা নিয়ে আগেই বহুবার আপত্তি জানিয়েছিল তেল আবিব। ইসরায়েলকে এমন পাশ কাটানোয় সমালোচনা শুরু হয়েছে দেশটিতে। একে তেল আবিব সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও আখ্যা দিয়েছে বিরোধীরা। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যোগাযোগের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইচ্ছাকৃতভাবেই গাজার বোর্ড অব পিসের সদস্যদের নিয়ে আগাম জানানো হয়নি তেল আবিবকে। বিষয়টি এখন ইসরায়েলের নয়, যুক্তরাষ্ট্রের বিবেচ্য, এমন মন্তব্য করেছেন তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।